রামধনের বৈরাগ্য গল্প সংক্ষেপ ও রসাস্বাদন। রামধনের বৈরাগ্য নামকরণ থেকে প্রথমে পাঠকের মনে হতে পারে এতে রামধনের সংসার বৈরাগ্যের কথা বলা হয়েছে, কিন্তু গল্পটি পড়লে বোঝা যাবে এটি রামধন নামধেয় এক কাল্পনিক সাহিত্যিকের কালোপযোগী ও কালোত্তীর্ণ সাহিত্য রচনার চেষ্টায় কিভাবে বৈরাগ্য সৃষ্টি হলো তার কৌতুককর গল্প। গল্পটি শুরু হয়েছে সাহিত্য গগনে উড়ন্ত বুড়ির মতন উড্ডীয়মান রামধন দাসের উত্থান ও অন্তর্ধানের আশ্চর্য কথায়। এখন তার নাম আর কেউ করে না, কারণ বাঙালি পাঠক অতি নিমকহারাম। তারা জয়ঢাক পিটিয়ে যাকে মাথায় তুলে নাচে, চোখের আড়াল হলেই কিছুদিনের মধ্যেই তাকে ভুলে যায়। এককালে তিনি অদ্বিতীয় কথা সাহিত্যিক বলে গণ্য হতেন, তাঁর খ্যাতির সীমা ছিল না, রোজগারও প্রচুর করতেন। তারপর হঠাৎ একদিন নিরুদ্দেশ হলেন। তাঁর ভক্ত পাঠকরা এবং সপক্ষ বিপক্ষ লেখকরা অনুসন্ধানের ত্রুটি করেননি, কিন্তু ঠিক খবর পাওয়া গেল না। কেউ বলে নোবেল প্রাইজের তদবির করার জন্য তিনি বিলাতে আছেন, কেউ বলে সাহিত্যিক গুন্ডারা তাঁকে গুম খুন করেছে, কেউ বলে সোভিয়েত সরকার তাঁকে মোটা মাইনে দিয়ে রাশিয়ায় নিয়ে গেছে, তিনি কমিউনিস্ট শাস্ত্রের বাংলা অনুবাদ করছেন। রামধন বিএ পাশ করার পর এক বড় প্রকাশকের অফিসে চাকরি নিয়েছিলেন। মনিবের ফরমাসে তিনি কতকগুলি শিশু পাঠ্য পুস্তক লেখেন, যেমন ছেলেদের গীতা, ছোটদের বেদান্ত, কচিদের ভারতচন্দ্র, খোকাবাবুর গুপ্তকথা, ফুকুমনির আত্মচরিত ইত্যাদি। বইগুলি সস্তা, সচিত্র আর প্রাইজ দেবার উপযুক্ত, সেজন্য কাজটি ভালোই হলো। একদিন রামধন এক বিখ্যাত প্রবীণ সাহিত্যিকের কাছে শুনলেন গল্প রচনা খুব সোজা কাজ। সাহিত্যে কালোবাজার নেই, কিন্তু চোরাবাজার অবারিত। বাঙালি লেখক ইংরেজি থেকে চুরি করে, হিন্দি লেখক বাংলা থেকে চুরি করে, এই হলো দস্তুর। কথাটি রামধনের মনে লাগলো। তিনি দেদার বিলিতি আর মার্কিন ডিটেকটিভ গল্প আত্মসাৎ করে বই লিখতে লাগলেন। খদ্দেরের অভাব হলো না, তার মনিব তাঁকে লাভের মোটা অংশ দিলেন। কিন্তু রামধন দেখলেন তাঁর রোজগার ক্রমশ বাড়লেও উচ্চ সমাজে তাঁর খ্যাতি হচ্ছে না। রামধন মনে মনে বললেন, বটে, আমার রোমাঞ্চ লহরীকে প্রয়োজন সাহিত্য ঠাউরেছ, প্রেমের প্যাঁচ চাও, মনস্তত্ত্ব চাও, যৌন আবেদন চাও, আচ্ছা, আমার শক্তি শীঘ্রই দেখতে পাবে। রামধন হুঁশিয়ার কর্মবীর। তিনি দেখলেন বাংলা সাহিত্যে অনেক পট পরিবর্তন হয়েছে। অবশেষে এলো বিজ্ঞান না কিষাণ মজদুরের আহ্বান, কমরেডি সাহিত্য, আর নায়িকারাও অনেক সাবালিকা হয়েছে। সংস্কৃত কবিরা যাকে সংকেত বলতেন, অর্থাৎ ট্রিস্ট, তারও বাধা নেই। রেস্তোরাঁ আছে, পার্ক আছে, লেক আছে, সিনেমা আছে। ভারতীয় কথা সাহিত্যের স্বর্ণযুগ উপস্থিত হয়েছে। সমাজ আর পরিবেশ বদলে গেছে। অতএব রামধন একটু চেষ্টা করলেই শ্রেষ্ঠ পাশ্চাত্য গল্পকারদের সমকক্ষ হতে পারবেন। আধুনিক বাঙালি লেখকরা বুঝেছেন যে শেক্স অ্যাপিলই হচ্ছে উৎকৃষ্ট গল্পের প্রাণ। এই জিনিসটি আসলে আমাদের সনাতন আদিরস। এখন তার নাম দেওয়া হয়েছে যৌন আবেদন। এ পর্যন্ত কোনো বাঙালি সাহিত্যিকই এই আবেদন পুরোপুরি কাজে লাগাতে পারেননি। ফরাসি লেখক ফ্লোবেয়ার প্রায় 100 বছর আগে মাদাম রেভারি লিখেছিলেন, কিন্তু এদেশের কোনো গল্পকার তার অনুকরণ করেননি। লরেন্সের লেডি চ্যাটার্জির লাভার, হাক্সলি পয়েন্ট কাউন্টার পয়েন্ট প্রভৃতির নকল করতে কারো সাহস হয়নি। পাশ্চাত্য লেখকরা যা পেরেছেন রামধনও তা পারবেন, এই ভরসা তাঁর আছে। রামধন তার পদ্ধতি স্থির করে ফেললেন এবং বাছা বাছা পাশ্চাত্য উপন্যাস মন্থন করে তা থেকে সার উদ্ধার করলেন। এই বিদেশি নবনীতের সঙ্গে দেশি শাক ভাত আর লঙ্কা মিশিয়ে তিনি যে ভোজ্য রচনা করলেন তা বাংলা সাহিত্যে অপূর্ব। প্রকাশক ভয়ে ভয়ে তা ছাপলেন। বইটি বেরুয়া মাত্র সাহিত্যের বাজারে হুলস্থুল পড়ে গেল। প্রবীণ লেখক আর সমালোচকরা
বজ্রাহত হয়ে বললেন, এ কি গল্প না খিস্তি? প্রগতিবাদী নবীন সমাজ গল্পটিকে লুফে নিলেন। এই তো চাই, এই তো নবাগত যুগের বাণী, মিলনের সুসমাচার, প্রেমের মুক্তধারা, হৃদয়ের ঊর্ধ্বপাতন, আকাঙ্ক্ষার পরিতর্পণ। প্রথমে যে দু চারটি বিরুদ্ধ সমালোচনা বেরিয়েছিল, পরে তা উচ্ছ্বসিত প্রশংসার তোড়ে ভেসে গেল। বইটি কেনবার জন্য দোকানে দোকানে যে কিউ হলো, তার কাছে সিনেমার কিউ কিছুই নয়। 1 বছরের মধ্যে 7টি সংস্করণ ফুরিয়ে গেল। রামধন পরম উৎসাহে গল্পের পর গল্প লিখতে লাগলেন। যেসব সম্পাদক পূর্বে তাঁকে গাল দিয়েছিলেন, তাঁরাই এখন গল্পের জন্য রামধনের দ্বারস্থ হতে লাগলেন। সমস্ত সাহিত্য সভায় রামধনই এখন সভাপতি বা প্রধান অতিথি। তাঁর উপাধিও অনেক, সাহিত্য দিগ্গজ, কথারণ্য কেশরী ইত্যাদি। বিশ্বজগতের স্রষ্টা ভগবান নিজের মতলব অনুসারে নরনারীর চরিত্র রচনা করেন, কিন্তু গল্প জগতে ভগবানের হাত নেই। রামধন নিজেই তাঁর পাত্রপাত্রীর স্রষ্টা আর ভাগ্য বিধাতা। তিনি প্রচলিত সামাজিক আদর্শ মানবেন না, যেমন খুশি চরিত্র রচনা করবেন। মা বাপ একসঙ্গে অনেক সন্তানকে ভালোবাসে, তাতে দোষ হয় না। নারী যদি এককালে একাধিক পুরুষে আসক্ত হয়, তাতেই বা দোষ হবে কেন? এখনকার প্রতিবাদী লেখকদের তুলনায় ব্যাসদেব ঢের বেশি উদার ছিলেন। তিনি দ্রৌপদীকে একসঙ্গে 5টি পতি দিয়েছেন। যযাতির কন্যা মাধবীর এক পতি থাকতেই অন্য পতির সঙ্গে পর পর 4 বার বিবাহ দিয়েছেন। নিজের জননী মৎস্যগন্ধাকেও তিনি ছেড়ে দেননি, তাকে আবার শান্তনু মহিষী বানিয়েছেন। ব্যাস বেপরোয়া বাহাদুর লেখক, কিন্তু রামধন তাকেও হারিয়ে দেবেন। দ্রৌপদী স্বেচ্ছায় পঞ্চপতিবরণ করেননি, গুরুজনের ব্যবস্থা মেনে নিয়েছিলেন। মাধবী আর মৎস্যগন্ধাও নিজের মতে চলেননি। স্ত্রী জাতির স্বাতন্ত্র্য কাকে বলে, রামধন দাস তা এবারে দেখিয়ে দেবেন। রামধন যে নতুন গল্পটি আরম্ভ করলেন, তা সংক্ষেপে এইরকম। অভিজাত নায়ক নায়িকার বিলাস ক্ষেত্র বালিগঞ্জেই রামধন তার গল্পের ভিত্তি স্থাপন করলেন। নায়িকা প্রৌঢ় ব্যারিস্টার পি মল্লিকের বিদুষী রূপসী যুবতী কন্যা রম্ভা। সেখানে নানা রকম শৌখিন পুরুষের সমাগম হয়। পূর্বে অনেক মেয়েও এখানে আসতো, কিন্তু পুরুষগুলোর এক চোখামির জন্য রেগে গিয়ে তারা আসা বন্ধ করেছে। এইভাবে কিছুকাল কেটে যাওয়ার পর যাদের ধৈর্য কম, তারা একে একে কেটে পড়ল। বাকি রইল 8 জন পরম ভক্ত। 7.5 বলাই ঠিক, কারণ একজন হচ্ছে স্কুলের ছাত্র, এবারে ম্যাট্রিক দেবে। সে কথা বলে না, শুধু হাঁ করে রম্ভাকে দেখে আর বোকার মতন হাসে। এই 7.5 জনের মধ্যে 3 জনের পরিচয় জানলেই চলবে, বাকি সব নগণ্য। প্রথম লোকটি ডক্টর বিদ্যাপতি ঘোষ, বিস্তর ডিগ্রি নিয়ে সম্প্রতি বিলাত থেকে ফিরেছে, সরকারি ভালো চাকরি পেয়েছে। দ্বিতীয় হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট বিক্রম সিং রাঠোর, লম্বা চওড়া জোয়ান, এয়ারফোর্সে কাজ করে। তৃতীয় লোকটি শ্যামসুন্দর ভ্রমরবর রায়, উড়িষ্যার কোনো রাজার জ্ঞাতি, অতি সুপুরুষ। কারো বুঝতে বাকি রইল না যে ওই 3 জনের মধ্যেই একজনকে রম্ভা বরমাল্য দেবে। রম্ভা তার 3 প্রণয়ীকে বলল, এখন এখানে কোনো বাজে লোক নেই, আমার মনের কথা খোলসা করে বলছি, শোনো। তোমাদের 3 জনের সঙ্গেই আমি প্রেমে পড়েছি। 3 জনই আমার বাঞ্ছিত বল্লভ, কান্ত, দ্বৈত, দিলরুবা, ডার্লিং। বিদ্যাপতি হতভম্ব হয়ে বলল, তুমি পাগল হয়েছ নাকি? বিয়ে তো একজনের সঙ্গেই হতে পারে। বিক্রম সিং বলল, মরদেরও অনেক জরু হতে পারে, কিন্তু ঔরতের এক সৌহর, এই হলো আইন। তুমি আমাদের মধ্যে একজনকে বেছে নাও, নয়তো ভারী গড়বড় হবে। শ্যামসুন্দর বলল, রম্ভা, তুমি এ কি বলছো? ছি ছি, হে জগন্নাথ দীনবন্ধু। রম্ভা বলল, আমি সত্য বলেছি, আমার কথার নড়চড় হবে না। বিদ্যাপতি বলল, রম্ভা, তুমি স্পষ্ট করে বলো তো, কাকে বিয়ে করতে চাও? কাকেও নয়, বিবাহের কোনো দরকার নেই, তোমরা 3 জনেই মিলেমিশে আমার কাছে থাকবে। যদি নিতান্ত না বনে,
তবে নিজের নিজের বাড়িতেই থেকো, ডেট ফিক্স করে আমার কাছে আসবে। সমাজের ভয় করো না, আমরা নতুন সমাজ গড়ব। আমার আর একটু বলবার আছে, শোনো। তোমরা নিজেদের মধ্যে পরামর্শ করো, বেশ করে ভেবে দেখো, সেকেলে সংস্কারের বসে আমার এই মহৎ সামাজিক এক্সপেরিমেন্টটি পণ্ড করে দিও না। 10 দিন পরে তোমাদের সিদ্ধান্ত আমাকে জানিও। তার মধ্যে এখানে আর এসো না, তাতে শুধু বাজে তর্ক আর কথা কাটাকাটি হবে। এই আমার শেষ কথা। 3 প্রণয়ী সাপের মতো ফোঁস করতে করতে চলে গেল। এই পর্যন্ত লেখার পর রামধন একটু চিন্তিত হয়ে পড়লেন। শুধু 3 নায়কের একমুখী প্রেম এবং 1 নায়িকা ত্রিমুখী প্রেম দেখালেই চলবে না, অন্য নরনারীর সঙ্গেও তাদের প্রেম লীলা দেখাতে হবে। সমাজের সঙ্গে তাদের সম্পর্ক কিভাবে বজায় থাকবে, এই রকম নানা সমস্যা তার মনে জেগে উঠতে লাগলো। রামধন কলকাতা ছেড়ে কোন্নগরে গঙ্গার ধারে তার এক বন্ধুর বাড়িতে এসে বিশ্রাম করতে লাগলেন। বিশ্রাম ঠিক নয়, একরকম তপস্যা। তিনি তার মনের বলগা ছেড়ে দিয়েছেন। তার কল্পনা এলোমেলো নানা পথে সমস্যার সমাধান খুঁজছে। রাত 12টা, রামধন বিছানায় শুয়ে সশব্দে ঘুমোচ্ছেন। হঠাৎ তাঁর নাক ডাকা থেমে গেল। জাগার ঘুমের মাঝামাঝি অবস্থায় তিনি মশারির ভিতর থেকে দেখলেন 3টে ছায়া মূর্তি। মূর্তি ক্রমশ স্পষ্ট আর জীবন্ত হয়ে উঠল। রামধন তাদের চিনতে পারলেন। তার গল্পের 3 নায়ক। তারা একটা গোল টেবিলে বৈঠকে বসে তর্ক করছে। বিদ্যাপতি বলছে, এই যে বিশ্রী বিপরিস্থিতি, এ থেকে উদ্ধার পাওয়ার উপায় তো আমার মাথায় আসছে না। বিক্রম সিং উত্তর দিলে, উপায় আছে। ডুয়েল লড়লে সহজেই ফয়সালা হতে পারবে। এই ধরো, প্রথমে তোমার সঙ্গে শ্যামসুন্দরের লড়াই হলো, তুমি মরে গেলে। তারপর শ্যাম আর আমার লড়াই হলো, শ্যাম মরল। তখন আর কোনো ঝঞ্ঝাট থাকবে না, আমার সঙ্গে রম্ভার শাদী হবে। শ্যামসুন্দর বললে, তোমার মুন্ড হবে। মানুষ খুন করার জন্য তোমাকে ফাঁসিতে লটকে দেবে। আমি বলি কি, লটারি লাগাও। বিদ্যাপতি বললেন, রম্ভা তাতে রাজি হবে না, ভারী বেয়ারা মেয়ে, ওকে ছেড়ে দেওয়াই ভালো। এমন সময় রম্ভা হঠাৎ এসে বললে, তোমরা কি স্থির করলে? 3 জনে একমত হয়েছে তো? শ্যামসুন্দর বললে, হ্যাঁ, তোমার নাক কাটি দিব, তোমাকে চাই না। আমার 2 গোটা ভালো ভালো বহু দেশে আছে। বিক্রম সিংয়ের ওমদা ওমদা জরু আছে, আর বিদ্যাপতি বাবুর বহু তো মজুত রয়েছে। উনি ইচ্ছা করলেই তেলেনা সরকারকে বিয়া করতে পারেন। নায়কদের এই বিদ্রোহ দেখে রামধন আর চুপ করে থাকতে পারলেন না। শুয়ে থেকেই হাত নেড়ে বললেন, না না, ওসব চলবে না। শ্যামসুন্দর বললে, তুই কোন রে সরা, তুই কে? রামধন উত্তর দিলেন, আমি গল্প লেখক, আমাদের স্রষ্টা ভাগ্য বিধাতা। তোমরা নিজের মতলবে চলতে পারো না, আমি যেমন চালাবো তেমনি চলবে। আমার মাথা থেকেই তোমরা বেরিয়েছ। বিক্রম সিং বললে, এই ছুছুন্দুরটা বলে কি, এই আমাদের পয়দা করেছে, আমাদের বাপ দাদা পরদাদা নেই? রম্ভা বললে, কেউ নেই, কেউ নেই, আমরা সব ঝুটো। বিক্রম সিং এক টানে খাটের ছতরি খুলে ফেলে একটা কাঠ হাতে নিয়ে রামধনকে বললে, তুই সাচ্চা না ঝুটা? এই ডান্ডা সাচ্চা না ঝুটা? এই বলে 3 নায়ক আর 1 নায়িকা ছতরির কাঠ দিয়ে বেচারা রামধনকে পিটতে লাগলো। স্বামীর আর্তনাদ শুনে রামধন পত্নী ননিবালার ঘুম ভেঙে গেল। তিনি একটি চিৎকার ছেড়ে মূর্ছিত হলেন। তারপর 4 মূর্তি তাণ্ডব নাচতে নাচতে অদৃশ্য হলো। ননিবালা ক্ষীণ স্বরে বললেন, ওরা কারা? সাহিত্যিক গুন্ডা? রামধন বললেন, ওরা বেতাল। নিরাশ্রয় প্রেত মোরা মানুষের দেহে ভর করলে বেতাল হয়। শুনেছি যদি পছন্দ মতন লাশ না পায়, তবে তারা গল্পের খাতায় ঢুকে গিয়ে নায়ক নায়িকার উপর ভর করে। এ তাদেরই কাজ। তোমার উপর তাদের রাগ কেন? বোধহয় সেকেলে প্রেতাত্মা আমার প্লটে রসগ্রহণ করতে পারেনি। তুমি আর এসব ছাইভস্য লিখো না বাবু। রাম বলো, আবার লিখবো? দেখছো না আমার সমস্ত খাতা কুচি কুচি করে ছিঁড়েছে, দামি ফাউন্টেন পেনটা চিবিয়ে নষ্ট করেছে, ডান হাতের বুড়ো আঙুলটা থেঁতলে দিয়েছে।
তোমার দিদিমার গুরুদেব বিষ্ণুপ্রয়াগে থাকেন না? তাঁর আশ্রমেই বাস করব ভাবছি। ভোরের গাড়িতে কলকাতায় ফিরে যাই চলো, তারপর দিন দুয়ের মধ্যে সব গুছিয়ে নিয়ে চুপি চুপি বিষ্ণুপ্রয়াগে রওনা হব। এইভাবে রামধনের অভাবনীয় সাহিত্য রচনায় বৈরাগ্য এসে গেল।